নমস্কার, শুভ সন্ধ্যা। আজ তৃপ্তি মিত্রের ১০০তম জন্মদিন। সেই উপলক্ষে আমাদের নৈহাটি রঙ্গসেনার রঙ্গকুটিতে আমাদের এটা দলীয় অফিস বা থিয়েটার হল, যাই হোক, এইখানে আমরা সবকিছুতেই আমরা একটা ছোটখাটো অনুষ্ঠান করে থাকি। তো আজও আমরা ব্যতিক্রমী নই। আমরা তৃপ্তি মিত্রের জন্মদিনে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আমাদের এই অনুষ্ঠানে আজ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং সমাজ সচেতক শ্রীমতী শান্তা মৌলিক মহাশয়া দিদি আমাদের মধ্যে উপস্থিত আছেন। দিদিকে পেয়ে আমরা খুবই আনন্দিত এবং পরপর আমাদের ছোট ছোট করে কিছু কিছু অনুষ্ঠান সাজানো আছে, হবে, একের পর এক হবে। তো প্রথমে আমরা চলে যাই উদ্বোধনী সঙ্গীতে। উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকে আবৃত্তি প্রথমে আমাদের আবৃত্তি দিয়েই আমাদের এই ছোট্ট অনুষ্ঠানের শুভ সূচনা হবে, তারপরে মাল্যদান করা হবে, সবকিছুই আছে। তো প্রথমে আমরা দেখে নিই আমাদের দলের সদস্যা অসীমাদির আবৃত্তি আমরা শুনে নিই। ধন্যবাদ অসীমাদিকে। অসীমাদি আমাদের খুব সুন্দর দুটো আবৃত্তি করে শোনালেন। এবার আমরা যাকে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান, তাকে মাল্যদান করা হবে। তো মাল্যদান করবেন আমাদের আজকের অতিথি শান্তা মৌলিক দিদি। দিদি একটু আসার জন্য অনুরোধ করব। আচ্ছা, দিদিকে সাহায্য করছে আমাদের দলের ছোট সদস্যা প্রার্থনা ঘোষ। আচ্ছা, এবার মাল্যদান করবেন আমাদের দলের কর্ণধার ধ্রুপদ ঘোষ মহাশয়। এবার কি বল? সেমিনার। এবার আমাদের আজকের অনুষ্ঠানে যিনি অতিথি আছেন, ঠিক আছে, বলো বলো বলো। দিদিকে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের বর্ষিয়ান সদস্যা শ্রীমতী রেওয়া বিশ্বাস মহাশয়া। হ্যাঁ, রেওয়াদিকে সাহায্য করছে আমাদের দলের সদস্য প্রার্থনা ঘোষ। এবার আরেকটি সম্মাননা জ্ঞাপন করা হবে আমাদের দলের কর্ণধার শ্রী ধ্রুপদ ঘোষ মহাশয়াকে সম্মাননা জ্ঞাপন করবে আমাদের দলের সদস্য, নতুন সদস্য কিন্তু বর্ষিয়ান, শ্রী চঞ্চল ব্যানার্জি মহাশয়। ডক্টর চঞ্চল ব্যানার্জি মহাশয়, চঞ্চলদাকে এখানে এসে কাজটা সমাধান করার জন্য চঞ্চল। আমি আজকে আমরা বলতে পারি বাংলা থিয়েটারের একজন, বাংলা থিয়েটারের একজন চিরস্মরণীয় অভিনেত্রী বলাটাই বোধ হয় ঠিক হবে। তার জন্মদিবসের ১০০ বছর আমরা পার করে ফেলেছি। ১০১তম জন্মদিবস ১৯২৫ সালের ২৫শে অক্টোবর তিনি জন্মেছিলেন এবং সেই উপলক্ষে আমাদের একটা ছোট্ট আয়োজন এবং সবচেয়ে বড় কথা, উই আর প্যাম্পার্ড যে শান্তাদি তার মূল্যবান সময় আমাদের দিয়েছেন, তিনি বলবেন, তার কথা আমরা শুনবো এবং আমরা আজকের যে বাংলা থিয়েটারের যে সেমিনারটা হচ্ছে তার
টপিকে রেখেছি একজন নারীর সাংস্কৃতিক যাত্রা, আলোকময়ী তৃপ্তি মিত্র। তৃপ্তি মিত্রকে আমরা অবশ্যই একটা মাইলস্টোন, আমরা যারা মঞ্চে অভিনয় করছি, যারা সংসার ছাপিয়ে আসছি, তাদের জন্য একটা মাইলস্টোন বলেই এই সেমিনারের আয়োজন। এবং দিদি বলবেন একজন নারীর কথা, একজন অভিনেত্রীর কথা, একজন নাটককারের কথা, সব বলবেন। তো আমরা শুরু করি আজকের তাহলে আমাদের সেমিনার। সবাই একটু মন দিয়ে শোনো এবং আমাদের দিদির বলার পর তারপরে আমরা প্রশ্ন করতেই পারি, তারপরে আলাপ আলোচনা চলতেই পারে। হ্যাঁ, আমরা প্রথমে শুরু করি। যার জন্মদিন, আমি দু চার কথা লিখে এনেছি, মুখস্থ তো করা সম্ভব হয়নি, তো একটু পাঠ করছি, সকলে শোনো। তৃপ্তি ভাদুরী। এই পদবীটা শুনে অনেকেই হয়তো একটু ভাবছেন, তো যাক করা যাক। 25শে অক্টোবর আজকের মতো এরকম একটা দিন, কিন্তু 1925 সালে, অর্থাৎ 100 বছর আগে, পিতাশ্রী আশুতোষ ভাদুরী ও মাতা শৈলবালা দেবীর কোলে যে কন্যা সন্তানের আগমন ঘটেছিল, সেই কন্যা সন্তানই হয়ে দাঁড়িয়ে উঠেছিলেন মঞ্চে, থিয়েটারে, এমনকি চলচ্চিত্র তথা বাংলা তথা ভারতের প্রখ্যাত অভিনেত্রী, নাট্যকার, নাট্য পরিচালক এবং 1948 সালে কলকাতার বুকে প্রতিষ্ঠিত নাট্যদল বহুরূপীর অন্যতম একজন প্রতিষ্ঠাতা। তার অভিনয় প্রতিভাই তার মুখ্য পরিচায়ক। তাই 1962 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এবং 1971 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন তিনি। 1925 সালে 25শে অক্টোবর অধুনা বাংলাদেশে অবিভক্ত ভারতের ঠাকুরগাঁয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল হয় ডাক্তার, নয় প্রফেসর, নয়তো সমাজসেবী হবেই। তার বাবা উকিল, মা স্বদেশীতে উৎসাহী। টাঙ্গন নদীর ধারে তাদের গ্রাম ঠাকুরগাঁ। মাস্তুতো ভাই গোষ্ঠদা অর্থাৎ বিজন ভট্টাচার্যের লেখা নাটকে হঠাৎই এক অভিনেত্রী উধাও হয়ে যাওয়াতে শেষ মুহূর্তে ধরে বেঁধে নামানো হয় তাকে, কিশোরী তৃপ্তিকে। এরপর বলতে গেলে মাস্তুতো ভাইয়ের জোড়াজুড়িতেই তার থিয়েটারে আসা। 1943 সালে ভারতীয় গণনাটকের প্রথম স্রষ্টা বিজন ভট্টাচার্যের জবানবন্দি নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু। তৎকালীন ভারতীয় কমিউনিস্ট পার্টির সম্পাদক পুরচাঁদ যোশীর আগ্রহে মুম্বাইয়ে খাজা আহমেদ আব্বাস জবানবন্দির কাহিনী নিয়ে নির্মাণ করেন ধরতি কা লাল চলচ্চিত্র। সৌম্যমিত্র ছিলেন এই চলচ্চিত্রের সহ পরিচালক। থিয়েটারের পাশাপাশি তিনি এরপর গোপীনাথ চলচ্চিত্রতেও কাজ করেন। এখানেই আলাপ হয় সৌম্য মিত্রের সাথে। আর 1945 সালে বিয়ে। তৃপ্তি ভাদুরী পরিচিতি পান তৃপ্তি মিত্র রূপে। থিয়েটার করতে করতে সংসার করেছেন, সংসার করতে করতেই থিয়েটার। খুন্তি নাড়ার সময়ও স্ক্রিপ্ট নিয়ে সংলাপ মুখস্থ করেছেন। নবান্ন, বিনোদিনী চরিত্রে শ্রীরঙ্গমণি অভিনয়। নবান্ন ভেঙে দিল পুরাতন একেবারে বাদ ধারা। কি ধারা ছিল? ছিল একনায়কতন্ত্রের। সেই একনায়কতন্ত্র ছেড়ে এলো নতুন ধারা, গ্রুপ অ্যাক্টিং। যে ধারা সম্ভব হয়েছিল জীবনের আবেগ, উৎসাহ, উদ্দেশ্য থেকে, কোনো পেশার কারণে নয়। 1948 সালে মিত্র দম্পতি এবং আরো অনেকে মিলে সৃষ্টি করেন বহুরূপী আর সেই কালজয়ী নাটক রক্তকরবী। বিশেষত রবি ঠাকুরের নন্দিনী চরিত্রই তাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিলেন। নবান্ন নাটকে ছোট বউ বিনোদিনী, ছেঁড়া তারে ফুলজান বিবি, বিসর্জনে গুণবতী, ওয়াদি পাউজে ইউকাস্তা, কাঞ্চন রঙে তরলা, বাকি ইতিহাসে কণা, চোখ আদালত চলছেতে বেনারে, পুতুল খেলায় বুলু ও রাজা নাটকে রানী সুদর্শনা প্রভৃতি বিভিন্ন চরিত্রে তিনি ইতিহাস সৃষ্টি করেন। তবে তার নন্দিনী চরিত্র অভিনয় বাংলা থিয়েটারের কাছে চিরস্মরণীয়। নাট্য চরিত্রের অনুপুঙ্খ অধ্যয়ন ও তার ভেতরে প্রবেশ করার মতো আশ্চর্য ক্ষমতা ছিল তার। সেই ক্ষমতা বলেই প্রখর মেধা ও শিল্প চেতনার অপরূপ সমন্বয় ঘটিয়ে তার অভিনীত নাটকগুলির চরিত্র নির্মাণকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। থিয়েটার ছাড়াও সিনেমা 1946 সালে ধরতি কে লাল, জাগা হু সবেরা 1950, পথিক 1953, ময়লা কাগজ 1954, রিক্সাওয়ালা 1955, শুভ বিবাহ 1959, মানিক 1961, সূর্য স্নান 1962 ছাড়াও যুক্তি, তর্ক আর গল্প এই বিভিন্ন চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। এছাড়াও রেডিও নাটক
তাহার নামটি রঞ্জনা আমাদের সকলেরই জানা। 1982 পর্যন্ত তৃপ্তি মিত্র ছিলেন বহুরূপীতে, অথচ শম্ভু মিত্র সরে গেছেন যে দল থেকে তারা তৈরি করেছিলেন, সেই দল থেকে। 1983-তে তিনি নির্মাণ করেন আরুদ্ধ। সেখানে নতুন নাট্যশিল্পী তৈরি করার কাজে তিনি মন দেন, তাদেরকে অভিনয় শেখাতেন। আরুদ্ধতে প্রযোজিত হয় রক্তকরবী, তবে তিনি কেবলই পরিচালক সে সময়। তাছাড়া একক নাটক অপরাজিতা, বিধায়ক ভট্টাচার্যের সরীসৃপ ও 1084 মা, এমনকি ডাকঘরও তিনি মঞ্চস্থ করেন। 1962 সালে ললিত কলার জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান তিনি। 1971-এ পদ্মশ্রী, 1987-তে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পুরস্কার এবং 1989-এ মধ্যপ্রদেশ সরকারের কালিদাস সম্মানেও ভূষিত হন। 1984 সালের 24শে মে যে কলকাতায় প্রয়াত হন স্বাধীনতা উত্তর ভারতের থিয়েটারের সর্বশ্রেষ্ঠ এই অভিনেত্রী। আজকে আমাদের বাংলা থিয়েটার সেমিনার হচ্ছে, তার মূল উপবাদ্য হচ্ছে এক নারীর সাংস্কৃতিক যাত্রা, আলোকময়ী তৃপ্তি মিত্র। আমি দিদিকে অনুরোধ করব এই বিষয়ে বা দিদির নিজের যে জীবন দর্শন সেই বিষয়ে আমাদের যদি অনেক অনেক কথা বলে। হ্যাঁ, এখানে উপস্থিত সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, অভিনন্দন। খুব ভালো একটা দিনে আমি আজকে আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। বিশেষ করে এই পরিবেশ, বিষয়টিও ভারী সুন্দর। আমি কতটা যোগ্য আমি জানি না, কিন্তু একটু যোগ করে ভালো হতো আর কি, সম্মানটা রক্ষা করা যেত। কিন্তু এটা একটা সৌভাগ্য, তৃপ্তি মিত্র সম্পর্কে বলতে পারা বা সে সুযোগ একটা পাওয়া, এটা খুব সৌভাগ্যের ব্যাপার। আমাকে সেই সৌভাগ্য দেওয়া হয়েছে, আমি অত্যন্ত গর্ব বোধ করছি তার জন্য। আমাদের ধ্রুপদ আমাদের কিছু তথ্য দিল, যেটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে তৃপ্তি মিত্রের এই যাত্রা পথটা কত সুদীর্ঘ এবং অত্যন্ত সুদৃঢ়, খুব চ্যালেঞ্জিং আর কি। অত্যন্ত একটা কথা, শুরু থেকে আমরা যেখানটা যেতে চাইছি, বিশেষ করে মানে আমি মহিলা পুরুষ এই জায়গাটা নয়, কিন্তু তবুও আমাদের জীবনে আজও নারীদের যে জীবনযাপন, সেখানে বাধার জায়গাটা খুব প্রকৃতিগতভাবেই এতটা তফাৎ এখনো পর্যন্ত, যে সেখানে লড়াইটা আরো ভিন্ন মাত্রিকতা পেয়ে যায়, একটা অন্যরকম মাত্রা। আমরা কেন তৃপ্তি মিত্রকে এইভাবে স্মরণ করব, সেটার আর একটা কারণ হলো সময়টা। 1925, 100 বছর আগে আমরা খানিকটা কল্পনা করতে পারি যে কি পরিস্থিতি তখন ছিল। আজকে তৃপ্তি মিত্রকে আমরা স্মরণ করছি, এটা কিন্তু সলিল চৌধুরীরও শততম বর্ষ। একই বছরে কিছু দিনের ছোট ছিলেন সলিল, উৎপল দত্ত ছোট ছিলেন তার থেকে। তো এই যে মানুষটি, যেটা শুরুতেই বললো যে পাকে চক্রে নাটকে চলে আসা, কিন্তু সঠিক জায়গাটায় আসা। এখন কথা হচ্ছে যে কেন নাটক একটা মানুষের জন্য, বা একটা মানুষের বিকাশের জন্য, আমি এই জায়গাটাতেই আমার খুব আগ্রহের জায়গা বরাবরই। সেটা হচ্ছে যে আমাদের সুস্থ বিকাশের জন্য, সে নারী বলো পুরুষ বলো, থিয়েটার খুব প্রয়োজনীয় একটি মাধ্যম। থিয়েটারের মধ্যে দিয়ে আমাদের বিশেষ করে সামাজিক বিকাশ খুব ভালোভাবে হয়। এখন এই যে নারী হিসেবে কেন চ্যালেঞ্জিং বলছিলাম, সময়টা যদি দেখি, উনি ওপার বাংলা, তখন ওপার বাংলা নেই, স্বাধীনতার একদম আগে, একটু আগে। এবং তখন আমাদের বুঝতে হবে যে সেই সময়টায় রাজনৈতিক পরিস্থিতিও কিন্তু খুব উত্তাল, ভয়ানক উত্তাল। 1925 আর কিছুদিন পরে আমরা স্বাধীনতা পাবো, তখনও আমাদের 2 দশক দেরি আছে, কিন্তু পরিস্থিতি খুব উত্তাল। ইংরেজরা রয়েছে, সেই সময় ভয়ানক পরিস্থিতি, এবং আমরা বিশেষ করে অর্থনৈতিক পরিস্থিতি একটা ভাঙছে তখন। আমাদের সমাজ ব্যবস্থাটা, অর্থনৈতিক যে ব্যবস্থা,
সেটা ভাঙছে, সেটাই কিন্তু আমাদের থিয়েটারটাকেও ভাঙছে। এই সময়টা 40-এর যে দশক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ তখন একটা অসম্ভব মানে ভয়ানক বিশ্বযুদ্ধ, সেই সময় অন্নাভাব, দুর্ভিক্ষ ইত্যাদি নিয়ে একটা বিচ্ছিন্ন সামাজিক পরিস্থিতি, শোষণ, বঞ্চনা, ভয়ানক। সেই সঙ্গে সঙ্গে মহিলা নারীদের সমস্যা, বিশাল সমস্যা। তার মধ্যে চিত্রবিত্ত যেখানটায় আমার দিয়েছেন, আমরা যেখানটা পেয়েছি যে নারীদের ভূমিকাটা কি, আমরা কিভাবে দেখব, নারীদের কিভাবে সমাজে সেই সময় দেখব, নারীরা কি দিতে পারে। পুরুষ এবং নারী উভয় মিলে সমাজটাকে টেনে নিয়ে যায়, কিন্তু নারী কি দিতে পারে। আমরা ভীষণ করে তখন সমাজের মধ্যে একেবারে প্রায় গৃহবন্দী, ঘরকন্যার কাজটা ইত্যাদি, বিশেষ করে কটা মানুষ তখন থিয়েটারে আসছে, খুব কম। তার মধ্যে একেবারে এই সময়ে চিত্রমিত্র যেভাবে নাটক করছেন, সিনেমা করছেন, ওই রকম সময়ে দাঁড়িয়ে, এবং সেখানে যা সমস্ত নাটক আমরা শুনছি সেগুলো কিন্তু একেবারে ভিন্ন রসের, ভিন্ন ভাবনার। নবান্ন থেকে যা যাত্রাটা শুরু হয়েছে গণনাট্যের, সেটা সম্পূর্ণ আলাদা একটা যাত্রা, ভিন্ন যাত্রা। কেন? এটার পিছনে একটা বড় যে রাজনৈতিক পরিবর্তন, ব্যাপক রাজনৈতিক পরিবর্তন। মানে তখন একটা বাইরে থেকে একটা ধারা আসছে, যেখানে আমরা গণনাট্য সংঘ তৈরি হতে দেখছি। চিত্রমিত্র গণনাট্য সংঘের সদস্য ছিলেন, এবং সেখানে বুঝতে হবে যে সলিল চৌধুরী, উৎপল দত্ত, তখন রবি শঙ্কর, আমাদের ঋত্বিক ঘটক, আমাদের দেবব্রত বিশ্বাস, এই মানুষগুলো এই 40-এর দশক থেকেই, তার আগে থেকে তৈরি হচ্ছিল। হতে হতে মানুষের জন্য শিল্প, শিল্পের জন্য মানুষ নয়, এই পরিবর্তন। তাহলে মানুষের জন্য শিল্পের যাত্রা শুরু হয়েছে। এই দুনিয়াটা আমাদের, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে এই দুনিয়া সৃষ্টির পেছনে যে মানুষ, তার মধ্যে নারীদের একটা বিশিষ্ট ভূমিকা আছে। সেও কিন্তু স্রষ্টা, সেও সৃষ্টি করে। তাহলে তার ভূমিকাটা কি? এইখানে এদের একটা আলাদা আবিষ্কার, যে মানুষ হিসেবে একজন মহিলা কি কি দিচ্ছেন। তাহলে এই সময়টায় আমরা দেখছি যে, যেমন রক্তকরবী করে তো তিনি সব থেকে মানে খ্যাতি পেয়েছেন। রক্তকরবীতে যে মেয়ের চরিত্রটা, আমরা বেশি রক্তকরবী সকলেই জানি, সকলেই পড়েছি, সকলেই জানি। এবার রক্তকরবীতে একটা মেয়ের যে ভূমিকা, এবং এই যে রক্তকরবী নামটা, যে ভূমিকাটা চরিত্রে, সেটা ভারী অদ্ভুত, ভারী অদ্ভুত। মানে একটা মেয়ে, একটা শোষণ যেখানে চলছে সমাজে, তার ভেতরে এসে সে একেবারে একটা জীবনের কথা যেন শোনাতে থাকে, যেখানটায় জীবনটা শোষণ করা হচ্ছে, জীবনের সমস্ত রস কষ যেখানে শুষে নেওয়ার চেষ্টা হচ্ছে। তোমার ভেতরে তোমার যত সৌন্দর্য, যত শক্তি, সেটা আমরা শুষে নিয়ে কি বানাচ্ছি না, আমার ঐশ্বর্য, যেখানে প্রাণ নেই, প্রাণহীন একটা সোনার স্তূপ তৈরি হচ্ছে। সেটা কোনো কাজে লাগে না, জীবনের কাজে লাগে না। সেখানটা একটা মানে হিম শীতল একটা মৃত্যু অপেক্ষা করছে সবসময়। এবং এইখানটা তুমি দেখবে রক্তকরবী যে কথা বলে গেছে আমাদের, এই যে মানে তখন যে বামপন্থা চলে আসছে, সাম্যবাদ আসছে, তখন রবীন্দ্রনাথ সাম্যবাদী ছিলেন না, কিন্তু রবীন্দ্রনাথের নাটকের মধ্যে যেভাবে ওই কথা এসেছে, শ্রমজীবী মানুষের পক্ষে যে সার কথাটা চলে এসেছে, এমন করে কোথাও কোথাও আর কোনো কোথাও বলতে পারেননি যারা বিশেষ করে খুব সাম্যবাদী, তারাই বা বলতে পারেননি, শোষণের এই রূপ দেখাতে পারেননি। তাহলে এই শোষণ যেখানে চলছে, আমাদের মধ্যে চলছে যে জীবন, মহিলাদের চরিত্রে সেইখানে যে রূপ, তার একটা অদ্ভুত জায়গা রক্তকরবী। নন্দিনী, নন্দিনী কথাটার অর্থে তার মধ্যে আনন্দের ব্যাপার আছে। তো এই আনন্দ নিয়ে আসছে জীবনের মধ্যে, যেখানে আনন্দকে চুরি করা হচ্ছে দিন রাত আমাদের। আমরা যাতে
আনন্দ না পাই, আনন্দ থাকলেই হবে কি, আমরা যদি খুশি থাকি, আমরা আনন্দিত থাকি, তাহলেই হবে কি আমরা বোধহয় একটু মুক্তির সন্ধান করতে, মুক্তিটা পাবো। কিছুতেই যেন সন্ধানটা আমরা না পাই। সর্বতোভাবে আমাদের রাজনৈতিক যে ধরনের মানে প্রশাসন চলে, প্রশাসক থাকে, তারা সবসময় চেষ্টা করে যে আমাদের ওই জায়গাটাকে বেঁধে রাখার, ওই জায়গাটাকে বাঁধবার চেষ্টা করে। তার মধ্যে প্রথম জায়গাই হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতিকে যদি আঁটো করে বেঁধে না ফেলা হয়, তাহলে আমাদের মুক্তিকে বাঁধা যাবে। সেই কারণেই আজকে এই যে আমরা রাজা রাজরার নাটক, চরিত্র মহান মানে সেখানে কোনো একটা বড় চরিত্র, মানে সেখানে কোনো রাজা, সেই রকম শক্তিশালী মানুষ এবং সাধারণ মানুষ, তারা কিন্তু নায়ক হয়ে উঠতে পারেনি আগে, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে তারা নায়ক হয়ে উঠছে। সাধারণ মানুষেরা, সাধারণ নারী, সাধারণ পুরুষ, তার যন্ত্রণা, সেইগুলো আস্তে আস্তে প্রাধান্য পাচ্ছে। এই সময়ের কথা হচ্ছে আমাদের তৃপ্তি মিত্রের কথা, যখন তিনি নারীর ভেতরের কতগুলো বিষয়ের তিনি বিকাশ ঘটাবার চেষ্টা করছেন, দেখাচ্ছেন, তিনি আবিষ্কার করছেন। এইটাই হচ্ছে বড় কথা, যে নারী চরিত্রকে আবিষ্কার করা। আমরা যখনই কোনো নাটক করি, তখনই প্রত্যেকটা মানুষই আমরা কিন্তু আবিষ্কার করতে থাকি, সেই চরিত্রটাকে খুঁজতে থাকি, তার ভালো মন্দ, তার ভালোবাসা, ভালো লাগা, খারাপ লাগা, এগুলো আমরা দেখতে থাকি। এই দেখাটার মধ্যেই তৃপ্তিবৃত্ত যেখানটায় দেখতে পেয়েছিলেন, সেটা কি অসাধারণ দেখা, সেটা মানুষের একেবারে একটা জায়গায় পরিবর্তন করে দিয়েছিল, যার জন্যই এত মানুষ সেই অভিনয় দেখবার জন্য একেবারে মানে ভিড় করে আসতো, যে সে কি আবিষ্কার। এখন এই যে আমার খুব ভাগ্য হয়, যেমন অপরাজিতা দেখেছি, সত্যি অসাধারণ, অসাধারণ। প্রত্যেকটা মানে তার চলাফেরা, মুভমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে সময়টাকে তিনি নিচ্ছেন এবং সময়টাকে আবার কিছু ফিরিয়ে দিচ্ছেন, সময়টাকে গ্রহণ করছেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ, এখনই পদক্ষেপ ফেললেন এবং তার উত্তর কি হতে পারে সেটা তিনি দিচ্ছেন, দিতে চলেছেন, সেটাই অভিনয়। তো এইভাবেই রক্তকরবীর ক্ষেত্রে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই নন্দিনীর অনেকগুলো রূপ আছে। নন্দিনী যখন রাজার সামনে, তখন নন্দিনী একরকম। নন্দিনী যখন ওই তোমার বিশু পাগলা, তার কাছে একরকম, কিশোরের কাছে একরকম, অধ্যাপকের সামনে একরকম। তো এই যে তার বিকাশ, নানা রকমের যে বহু মাত্রা প্রত্যেকটা মানুষের থাকে, কিন্তু আমরা নারী জীবনকে তেরোভাবে আবিষ্কার করি, এই আবিষ্কারটা আমরা করি। ফলে আজকে থিয়েটার এবং অভিনয় আমাদের একটা জিনিস এখান থেকে দিয়েছে, যে স্ত্রী চরিত্রের এই যে বহুমুখী বিকাশ এবং বহুমুখী তার যে মাত্রাটা আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো কিন্তু একটা চমকপ্রদ জায়গা, এবং সেখান থেকে আমরা গভীরে ঢুকতে পারছি, ক্রমশ গভীরে যাচ্ছি, ব্যাখ্যা করতে পারছি। থিয়েটার আমাদের ব্যাখ্যা করতে শেখায়, জীবনটাকে ব্যাখ্যা করতে শেখায়, সম্পর্কগুলোকে যুক্তি দিয়ে ভাবতে শেখায়। কেন হঠাৎ আমি উঠে দাঁড়ালাম, কেন দাঁড়াচ্ছি, এই ব্যাপারগুলো আমাদের শেখায়। কাজে একটা নারী সে কেন সে প্রতিবাদী হবে না, কেন মানবে না, কোথায় সে নিজেকে নত করবে বা করবে না, তার প্রশ্ন থাকতে পারে। নারী চরিত্রের এই প্রশ্নের জায়গাটা, জিজ্ঞাসার জায়গাটা, যে সে প্রশ্ন করছে জীবনের কাছে, মানুষের কাছে, তার অধিকার নিয়ে মুখ দাঁড়াচ্ছে, এই দাঁড়ানোটাকেই অভিনয়ের মধ্যে দিয়ে দেখানো, এইটা তৃপ্তিমিত্রের কাছ থেকে কিন্তু দেখা, তার ব্যক্তিত্ব, মানে স্ত্রী চরিত্রের অভিনয়, তার যে ব্যক্তিত্বের প্রকার, ব্যক্তিত্ব শুধু বহুমুখী, এত অজস্র চরিত্র অভিনয় করেছেন, এত রকমের করেছেন, এবং এক একটা নারীর এমন ধরনের তাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটেছে যে সেটা মানে ভাবা যায় না। এটা মানে একদিনে এক কথায় সেটা প্রকাশ করার নয়।
কিন্তু আমার মনে হয় যে আমি শিক্ষা দিয়ে বিষয়গুলোকে বুঝি। কাজে থিয়েটার আমার কাছে একেবারে শিক্ষার একটা মাধ্যম। এখন সেক্ষেত্রে আমরা শুধু নারী বলে নয়, যে কোনো পুরুষও তার এই এক্সপ্লোর কিছু করছেন যিনি, সেটা শিক্ষণীয়। কাজে আমি শিক্ষা ছাড়া কিন্তু এটাকে ব্যাখ্যা করতে পারছি না যে ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে ওই জীবনের সঙ্গে যে লড়াই তখন চলছে, যখন প্রত্যেকটা মানুষের কাছে সেই যে পূর্ব যে বিশ্বাসগুলো ছিল সেটা নিয়ে আর দাঁড়াতেই পারছে না, বিশ্বাসটা ভাঙছে, যখন জীবনটা ভাঙছে, কারণ পুরো দেশটা ভাঙছে, মানুষের অর্থনীতি ভাঙছে, সম্পর্ক ভাঙছে, উপার্জনের ধরন ভাঙছে, সবকিছু ভেঙে যাচ্ছে, আস্তে আস্তে ভাঙছে। যদি আমরা খেয়াল করি, আমরা এখনো ভাঙছি, এখনো কিন্তু ভাঙছি। ভাঙার মানেই হলো আবার গড়া। মানুষ শুধু ভাঙে না, নদী যেমন একবার ভাঙে মানেই একবার গড়ে, তো আমাদের মানুষের ইতিহাস একবার ভাঙে মানে আরো কিছু ঘটবে। কাজেই এটা ভাঙা মানে সর্বনাশ নয়, ভাঙা মানেই কোনো কিছু ক্ষয়ক্ষতি তো থাকেই, কিন্তু গড়ার সময় আসছে। আমি বিশ্বাস করি নতুন আবার গড়তে হবে, এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা, প্রত্যেকের ভূমিকাটা আমাদের বুঝতে হবে। যদি চিনতে না পারি, বুঝতে না পারি, থিয়েটার যদি আমাদেরকে চিনতে না শেখায়, মানুষকে চিনতে না শেখায়, কোথায় বিশ্বাস করব, কোথায় বিশ্বাস করব না, এবং কে প্রতারণা করছে এবং কে করছে না, কে সত্যি আমাদের বন্ধু এবং কে বন্ধু নয়, সামাজিক সম্পর্কগুলোকে চিনে নেওয়াটা খুব দরকার। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, আমার জীবনের পক্ষে শুভ কোনটা, অশুভ কোনটা। আমার সংস্কৃতি চর্চা সবসময় মানুষকে বলে দেয় এইটা তোমার পক্ষে ভালো, মানুষের জন্য ভালো। সংস্কৃতি মানুষের পক্ষে কথা বলে, মানুষের জন্য শিল্প। পৃথিবীতে যাত্রা কিন্তু এখান থেকেই, শিল্পের জন্য মানুষ নয়, মানুষের জন্য শিল্প। এই জায়গায় শম্ভু মিত্র একটুখানি আলাদা ছিলেন। শম্ভু মিত্র থিয়েটারের জন্য মানুষ এটা বিশ্বাস করতেন, তিনি শিল্পের সর্বোৎকর্ষ যেটা, সেইটাতে বিশ্বাস করতেন। শিল্প সব থেকে ওপরে, মানুষ সেখানে নিজের কাছে সেখানে নিয়ে যাবে। তিনি কোনো রকম বিচ্যুতি পছন্দ করতেন না। আর আমরা ওই সময় থেকে যে থিয়েটারের কথা ফিরে আসছি, সেটা হলো যে না, মানুষের জন্য থিয়েটার, ফলে থিয়েটারকেও ভাঙতে হবে। থিয়েটার ভেঙেছে নিজেকে, মানুষের জন্য ভেবেছে, থিয়েটারের আর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শিল্পের প্রয়োজন মানুষের জন্য। তাই যুগে যুগে ভাঙছে, 40-এ ভেঙেছে, 60-এ ভেঙেছে, আবার 80 থেকে 90 আবার ভেঙেছে, এখন আবার ভাঙছে। আজকে সেই জন্য আমাদের যদি স্মরণের মধ্যে দিয়ে কোথাও তা আমাদের সচেতন করে, নারীকে সচেতন করে, পুরুষকে সচেতন করে, আমরা একসঙ্গে কাজ করি, তাহলেই কিন্তু স্মরণগুলো আমাদের সত্যি সত্যি খুব কার্যকর হয়ে ওঠে। না হলে কিন্তু এর কোনো ভূমিকা নেই। আমি এর বেশি খুব কিছু কথা বলবো না। আজকে আমাদের স্মরণ সন্ধ্যা আমরা তীর্থকেও পেয়েছি, ভালো লাগছে দেখে। যাই হোক, তো আরো কিছু নিশ্চয়ই তোমরা গান একটু শুনবো, বার করবে না, আরো একটু প্রশ্ন থাকবে, সেটা সবাই মানে আমি তৃপ্তিমিত্র খুব একটা বেশি কিছু বলেছি তৃপ্তিমিত্র না, মানে বিশাল, যেহেতু আমি অনেক আগের মানুষ, না না সেটা থিয়েটারটা না দেখলে না দেখলে থিয়েটার দেখার জিনিস, শুধু পড়াশোনা করে কখনো থিয়েটার বোঝা যায় না। না, আপনি এই একজন, দেখুন আমি প্রথম কথা বলি যে প্রত্যেক নারী, প্রত্যেক মানুষই অসামান্য, তবুও একজন নারী যখন তার সংসার ছাপিয়ে রেখে এসে থিয়েটারে আসছে, এই যে তার অবদানটা এবং তার যে স্ট্রাগলটা, সেটা অবশ্যই একজন পুরুষের থেকে ডিফারেন্ট, এটা গ্রহণযোগ্য। কিন্তু একজন নারী হিসেবে যে আমাদের এই যে থিয়েটারে আসা এবং তারপরে সেই এক্সপ্লোরেশন করাটা, এই যে আবিষ্কার করাটা, যেটা আপনি বলছেন যে প্রতি মুহূর্তে একটা আবিষ্কারের জিনিসটা, আমাদের অনেকে নতুন থিয়েটার শুরু করছে, তাদের ক্ষেত্রেই বেশি, এইটাকে আপনি কিভাবে
গ্লোরিফাই করছেন, আলোকপাত করছেন। মানে বলছো যে এই প্রথম আসছে এসে, হ্যাঁ, জীবন এবং এটাকে মেলাচ্ছে। হ্যাঁ, এটা ব্যাপারটা হচ্ছে, এটা না দেখবে আমরা খুব শিক্ষাক্ষেত্র বলে থাকি শিক্ষা এবং জীবন, এটা আমরা প্রায়শই আলাদা করে ফেলি। এইখানটা যদি আমরা মেলাতে না পারি তাহলে কিন্তু মুশকিল। কিন্তু একটা জায়গায় এদের একটা অমিল রয়েছে, তো কোথায় মিল এবং কোথায় অমিল। তোমরা মানে খুব ভালো উদাহরণ আমরা দিই যে বাঁকুড়ার ঘোড়া, ঘোড়াটা একদম ঘোড়ার মতো নয় কিন্তু ভীষণ ঘোড়া। ব্যাপারটা হয় কি, মানুষের মনুষ্যত্ব, মানুষ তো আসলে মানুষ, তাহলে মানুষের কোনো কোনো কাজেই কিন্তু মানুষের পরিচয়, সব কাজে নয়। এবং সেই জন্য হয় কি, আমরা এমন কিছু দেখাতে থাকলাম যা আমার পক্ষে, আমার বিকাশের পক্ষে প্রয়োজন নেই। কিছু কাজ আছে যেগুলো আমাদের ভয়ানক করে দরকার। এই দরকারি পথে দেখবে স্ট্রাগল কথাটা বলছে, স্ট্রাগলটা কোথায়? স্ট্রাগল হচ্ছে সেখানে যেখানে একটা শক্তি আমাকে বারবার একটা কোথাও যেতে বাধা দেয়। মানুষ হবার জন্য যা যা আমার প্রয়োজন, সেই প্রয়োজনটাকে যখন আমি চাই, তখন দেখা যায় সমাজে অদ্ভুত একটা শক্তি তৈরি হয়, যে শক্তি বারবার আমাকে আটকে দেয়। এইটা করতে নেই, এটা করতে হয়। এই যে ব্যাপারটা বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বোঝা যায় যে অসুবিধা আমার পক্ষে কিছু নেই, কিন্তু আমাকে বাধা দেওয়া হচ্ছে, এগোতে দেওয়া হচ্ছে না। তাহলে তৃপ্তি ভাদুরী আজকে এই জায়গাটা পৌঁছতে পারতেন না যদি বাধাটাতে তিনি আটকে থাকতেন। তাহলে কোথাও একটা মানসিক জোর দরকার, মানসিক জোর নিয়ে এগিয়ে যাওয়া দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভীষণভাবে আমাদের যুক্তিটা থাকা দরকার। আমি কেন করব না, এই যে প্রশ্ন করার কথা হচ্ছে, যে প্রশ্নটা আমাদের ভীষণ করে এগিয়ে দেয়। এবং স্ট্রাগল, এই স্ট্রাগলটাকে চিনতে হবে সত্যি কাকে স্ট্রাগল বলে। সব কাজকে স্ট্রাগল বলে না। অনেক কাজ করছি মানে স্ট্রাগল করছি তা কিন্তু না। কখন স্ট্রাগল করছি? যখন আমার অস্তিত্বকে বজায় রাখতে গিয়ে আমাকে কাজটা করতে হচ্ছে। আমি স্বাভাবিকভাবে পাচ্ছি, সেটা আমার স্ট্রাগল নয়, সহজে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটাকে স্ট্রাগল বলে না। আমি খুব পড়াশোনা করি কিন্তু আমার কোনো বাধা নেই, সেটাকে স্ট্রাগল বলি না। কিন্তু স্ট্রাগল তখনই বলি যখন সংঘর্ষ থাকে। থিয়েটার সংঘর্ষের শিল্প। থিয়েটার সেই শিল্প যেখানে দুটো শক্তির মধ্যে সংঘর্ষ থাকে, একটা না, একটা হ্যাঁ, মানুষের পক্ষে হ্যাঁ এবং মানুষকে নষ্ট করার জন্য না। ফলে আমাকে এগোতে হচ্ছে আমার হ্যাঁটাকে নিয়ে। আমি যাই হই, আমি মা হতে পারি, আমি বোন হতে পারি, আমি মেয়ে হতে পারি, আমার একটা নিজস্ব একটা জায়গা আছে, সেটাকে যখন আমি দাঁড় করাতে চাই, সেটা আমার একটা ইতিবাচক জায়গা, আমি হ্যাঁ বলি। তুমি বারবার সেটাকে আঘাত করছো, আমি বারবার সেটাকে প্রত্যুত্তরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। এইটা হচ্ছে স্ট্রাগল। প্রত্যেকটা স্তরে, এটা শুধু এরকম নয় যে খুব যারা আর্থিকভাবে খুব অসহায় তাদের মধ্যে রয়েছে, তা নয়, সমস্ত স্তরে স্ট্রাগল রয়েছে। এই যে স্ট্রাগলটাকে যদি না চিনি, স্ট্রাগলের রূপ আলাদা, এবং স্ট্রাগল যদি আমরা না, সর্বত্র সাহিত্যে রয়েছে, ধর্মে রয়েছে, রাজনীতিতে রয়েছে, প্রত্যেকটা স্তরে প্রত্যেকটার মতো করে স্ট্রাগল রয়েছে। শিক্ষার ক্ষেত্রে অসম্ভব স্ট্রাগল রয়েছে, কারণ আমাদেরকে বারবার এইটা শিক্ষা এবং এইটা শিক্ষা নয় এইটা বোঝাতে হচ্ছে। এইটা থিয়েটার, এইটা থিয়েটার নয়। এখন বহু থিয়েটার হচ্ছে যেগুলো আদপেই থিয়েটার নয়। মঞ্চে রং মেখে আলো নিলেই থিয়েটার হয় না। থিয়েটার আমাদের কিছু শেখায়। কি শেখায়? ব্যাখ্যা করতে শেখায়। জীবনে যে ব্যাখ্যা খালি চোখে পাওয়া যায় না। তোমার স্ট্রাগলের কথা তুমি জানোই না, একটা নাট্যকার দেখতে পায় যে মানুষটা কি অসম্ভব লড়াই করছে। সেই লড়াইটা যখন নাট্যকার দেখিয়ে দেয়, তখন আমরা উপকৃত হই, আশ্চর্য হয়ে যায়। তাই তো, এইরকম লড়াই, এত সুন্দর লড়াই আছে নাকি? এইরকম লড়াই তো আমি আগে তো ভাবি, সত্যি তো
এইরকমই তো। কাজে মেয়েদের যখন আমরা দেখতে শিখলাম, সত্যিই তো এইরকম তো চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়াটাকে তো পেতে আমরা পাচ্ছি না। তাহলে থিয়েটার যদি সেখানটায় নিয়ে যায়, সত্যি সত্যিই যেন নিয়ে যায়। আজকে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক মুক্ত হয়েছি, অনেক অনেক এগিয়েছি, অনেক কিছু করছি, তবুও কোথাও একটা আমাদের যেন একটা বাধা রয়ে গেছে। এখন এরকম মনে করার কোনো কারণ নেই যে পুরুষদের স্ট্রাগল নেই, ভীষণ স্ট্রাগল, তাদের মধ্যে স্ট্রাগল রয়েছে। জীবন মানেই একটা এইটা থাকবে। ফলে আজকে আমরা সেইখানটা দাঁড়িয়ে কতটা এদের কাছে শিখতে পারছি, তিনি যদি সেটা আমাদের দিয়ে থাকেন তাহলে ভালো। নকল করে লাভ নেই, চিত্রমিত্রের মতো গলা করে লাভ নেই, সৌমিত্রের মতো গলা করে লাভ নেই, তাতে কিছু পাওয়া যায় না। শিখতে হয়, এবং সেটা যদি আমরা চরিত্র দিয়ে গ্রহণ করতে পারি, সত্যটাকে গ্রহণ করতে পারি, তাহলেই আমাদের ভালো। যেমন এখন যেহেতু আমি একটা দলের সাথে যুক্ত এবং সেখানে প্রতি বছরই অনেক ছেলে মেয়ে আসে, তাদের সাথে মানে আমারও ট্রেনিং হয়। আমি এটা মনে করি যে আমিও তাদের কাছ থেকে শিখি। তো এইখানে যে একটা বিষয়, প্রথম কথা একটা অবজারভেশন যেটা আছে যে আমাদের এখনকার জেনারেশন যারা আছে তাদের ধৈর্যটা খুব কম, খুব দ্রুত তাদের সাকসেস দরকার, ব্লুটিক দরকার ইনস্টাগ্রামের পেছনে বা ইয়েতে, এবং তার জন্য তাদের বোধটাকে কোথাও একটা, কিন্তু যেটা আমার মনে হয় যে আমি তৃপ্তি মিত্রের কথা আলোক রেখেই বলছি, এই যে উনি যখন রক্তকরবী নন্দিনী করছেন, তার যে একটা ভাস্ট ডাইমেনশন উনি চরিত্রের মধ্যে আনছেন, প্রত্যেকটা সিন ওয়াইজ প্রত্যেকটা আর্টিস্টের সাথে তিনি যে ডিসকভারিটা করছে বা যে এভলিউশনটা করছে। আবার সেই অভিনেত্রী যখন পুতুল খেলায় বুলু করছেন, তার ওই মানে আমি কি বলতে ওই মেধার নারীর যে বিকাশটা হতে পারে, সে কিভাবে দেখছে, এই যে উনি যেটা করছেন, মানে একটা উদ্ভাবন যেটা করছেন প্রত্যেকটা চরিত্রের ক্ষেত্রে আলাদা আলাদা, এটার জন্য যেটা দরকার সেই যে এলিমেন্টস গুলো, সেগুলো আজকের জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে আনতে গেলে প্রসিডিওরটা মানে মানে বলতে চাইছি যে প্রসেসের মধ্যে সেই সময়টা দেওয়ার মতো না ধৈর্য সেই ছেলে মেয়েদের আছে, না তাদের অভিভাবকদের রয়েছে। বিকজ তারা কি করছে, যে ওই দিদি যেটা বলছেন একটা কথা খুব সুন্দর আমার লাগলো, যে কোনটা থিয়েটার কোনটা এডুকেশন, সেটাকে তারা আলাদা করছেন বা কোথাও কি এক করতে পারছেন না। কিন্তু যেটা দিদি আরো ভালো করে বলবেন এই বিষয়টাতে, যে এডুকেশনের মধ্যে কোথাও থিয়েটার রয়েছে এবং থিয়েটারের মধ্যেও কোথাও এডুকেশন রয়েছে। এডুকেশন মানে আমি দুটো বই পড়লাম, 4টে ডিগ্রি নিলাম, দ্যাটস নট আ ইস্যু। এডুকেশন মানে হচ্ছে হাউ ইউ আর লুকিং ইউর লাইফ, জীবনকে কিভাবে দেখাচ্ছে। বুলু চরিত্রের মধ্যে দিয়ে তিনি যেভাবে দেখছেন, নন্দিনী চরিত্রের মধ্যে দিয়ে তিনি যেভাবে দেখছেন, আবার রাজা নাটকের রানী সুদর্শনার মধ্যে দিয়ে যেভাবে দেখছেন, এই যে এই ভেরিয়েশনস গুলো, এইবার এই আজকালকার জেনারেশনের বা অভিভাবকদের ক্ষেত্রে, মানে আমি তো সবসময় বলি যে এখন বাচ্চাদের এডুকেটেড করার থেকে আমার মনে হয় অভিভাবকদের ট্রেনিং বিশেষ করে দরকার, যে হাউ টু নার্চার দেয়ার চিলড্রেন। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? একদম এইটার সূত্র ধরে একটা ঘটনা বলি, রিসেন্টলি ঘটা। আমার বোনের বাড়ির পাশে মামাতো বোন, তার কাছে ফোটা নিতে গেছিলাম। সে বলছে তার দুটো বাড়ি বোন, একজন অভিভাবিকা মা, সে সব করে, বাবা বাইরে থাকে, সে সংসারে A to Z করে, বাজার থেকে শুরু করে সব। ছেলেটিও ভালো পড়াশোনা, ভীষণ ভালো, পিওর সায়েন্স নিয়ে পড়ছে। এবার কেউ একজন ওনাকে বলেছে ছেলেকে ডাক্তার তৈরি করতে হবে। এবার উনি ওকে ডাক্তার তৈরি করার জন্য ওর উপরে প্রেশার দিয়ে যাচ্ছে, এবং কিরকম নির্বুদ্ধিতার কাজ। ওই ছেলে যেহেতু শুনছে না,
ও একটু কার্টুন দেখতে চাইছে বা ও একটু ছবি আঁকতে চাইছে, সেটা শুনছে না বলে উনি ওকে হুমকি দিচ্ছে যে দেখবি আমি কি করতে পারি দেখবি, এবং দেখে নিজের নাইটিটায় আগুন জ্বালিয়ে দিয়েছে এবং এইখান থেকে ওনার এই অবধি পুড়ে গেছে 30%। মানে কোন জায়গায় অসহিষ্ণুতা গেলে এইটা হতে পারে। তো ওই জন্য ওই একদম এই কথাটা ধরেই আমি এই সূত্রটা আনলাম যে বাচ্চাদের আগে গার্জেনদের শেখানো উচিত। কারণ সেটা থিয়েটার পারে, থিয়েটারটা পারে, কারণেই পারে বলি। ধরো তোমাকে একটা জিনিস বুঝতে হবে, থিয়েটার একটা খুব বড় কাজ করে। থিয়েটারে না বা যেমন দর্শন থাকে, রাজনীতি থাকে, সমাজনীতি থাকে, সাইকোলজি থাকে। সব থেকে বড় জিনিস হচ্ছে মানুষের যে মন। এখন এই মনটা না তার গতি বিচিত্র। আমি এক পথে যদি প্রত্যেকটা মানুষকে ব্যাখ্যা করি তাহলে ভুল করব। সমস্ত মানুষের যে অভিমুখ বিভিন্ন রকম, বিভিন্ন ধরনের চাওয়া। আমি সমস্ত চাওয়াকে, আমাদের মুশকিল হচ্ছে আমরা একটা দিকে ভাবি, মানুষ মানে এরকম হবে, ভালো মানে এটা, ভালো মানে ওইটা নয়, পড়াশোনা করলে ভালো বলা হয়, এই যে ধারণা, আমি যদি বলি এটা পুরনো ধারণা। আমাদের মুশকিল হচ্ছে আমরা কতগুলো পুরনো ধারণা নিয়ে শিশুদের বিচার করি। প্রথম কথা, আমি ঠিক আছি তো শিক্ষক হিসেবে, এটা হচ্ছে প্রথম কথা। আমি যোগ্য তো, আমি প্রথম কথা বলি যে আমি স্মরণ করার যোগ্য তো, প্রথম আমি ঠিক আছি তো। বলে আমি যখন শেখাচ্ছি, আমি বলছি তুমি আমাকে ফলো করো। বলে কেন করবো? আপনি কে, আপনার ফলো করো? একদম ঠিক এই জায়গাটা। ব্যাপারটা হচ্ছে যে আমি ওকে ভালোবাসছি না প্রথমে। ওর ভুল ত্রুটি, ওর দুর্বলতা, ওর ক্ষমতা, ওর সীমা, ওর সীমাবদ্ধতা সবকিছুকে আগে ভালোবাসতে হবে, তারপরে তোকে আমি পাওয়ার প্রশ্ন। তো আমরা শিক্ষক হিসেবে বা যারা একটু বড়, তারা বড় জায়গাটায় থেকে যায়, ছোট হতে পারে। আমরা আদেশ করি, আমরা আবেদন রাখি না। আমি হাত নিচে বাড়ালে ও হাত বাড়াবে, তুমি নিচু হও, ছোটর কাছে একটু মাথা ছোট করো, ও কাছে আসতে দাও, ওকে ভালোবাসো। আমি এখন বলি, কেন বলছি, আমি যখন এই বাচ্চাদের সাথে থাকি আমি দেখেছি যে অসুবিধা হয় না। তুমি যদি সরল হতে পারো, যদি ও সমস্যাটা বুঝতে পারো যে তোর ঠিক কোনটা ভালো লাগছে, তুমি প্রথমেই বলে দিও না এটা ভালো। এই মা প্রথমেই মানে বুঝিয়ে দিচ্ছে তোকে ডাক্তার হতে হবে। ওকে তো শিশু রাখছেনই না, অন্যায় তো মা করেছেন, অন্যায় শিশু করেনি। ফলে এই যে মা, প্রথম কথা হচ্ছে এই মা কিন্তু আমার সমাজের প্রোডাক্ট। আমি যতই বলি না কেন, আমার হাঁটা চলা, কথা বলা, আমার পোশাক পরিচ্ছদ সমস্ত সমাজ থেকে পাওয়া। তো আমি চারপাশে যে বিজ্ঞাপন চলছে, চারপাশে যে ব্যবসা চলছে, আমি তার থেকে মুক্ত নই, আমি নিজে পরিশুদ্ধ নই। তো আমি কি করে শুদ্ধ সমাজ তৈরি করবো? আমি বিচার করবার কে? কে আমাকে বিচারকের ভূমিকা দিয়েছে? তুমি বলো ভালো না খারাপ। প্রথম কথা এটা যে আমাকে খুঁজতে হবে যথেষ্ট, ওই যে এক্সপ্লোর করা, কটা মানুষকে থিয়েটারের ডিরেক্টররা এক্সপ্লোর করে, কেন তাকে মানবে? দুদিন পরে তার মন ভালো হয়, ভালো লাগে না? যত ভালো ভালো জিনিস সে করবে, আমি তো কোনোদিনই পাবো না। সে যতদিন থাকবে আমি করতে পারবো না। আমি বুড়ো হয়ে গেলে বুড়োর রোলটা আমি দেখে দেখে যেগুলো বুড়ো সেগুলো নেব। কাজে সেখানে বুঝতে হবে শোষণ তো সেখানে। আমি একবার শিক্ষার কথা বলবো আর আসলে অশিক্ষার একটা চাষ করে যাব, সেটা তো দুটো একসাথে হয় না। একটাই কথা, তুমি ভালোবাসো, ভালোবাসা তোমাকে নিয়ে যাবে। ওর কোথায় কষ্ট, কোথায় দুঃখ, তুমি একটু চেষ্টা করো বুঝতে, ঠিক বুঝতে পারবে। শিক্ষা এই কথাটাই বলে যে তুমি আগে তার কাছে পৌঁছো, কাছে না গেলে শেখাতে পারবে না। আমরা বলি ওকে টাচ কর, ওর চোখে, ওর দৃষ্টিতে যাও। দৃষ্টির মানে কি? চোখ মানে তো শুধু চোখ নয়। আমি যখন দেখছি কাউকে, আমি তাকে দেখতে শিখি। যেন থিয়েটার আমাকে দেখতে শেখায়। থিয়েটার চরিত্রের উপর একটা আলো ফেলে। একটা সাধারণ মানুষ, একজন মানুষ বসে আছে,
হঠাৎ দেখা গেল উনি অন্য কিছু ভাবছেন, থিয়েটার সেখানে পৌঁছে গেল, গিয়ে এবার আস্তে আস্তে শাসন চলে গেল, তার সাথে ঘর করলো, যেটা আমি করি না। তাহলে এইবার করতে করতে হলো কি, ওনার সময়ে অসময়ে ভাবনা চিন্তা, ওনার কষ্ট, সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছে। এই যে থিয়েটার শেখায়, থিয়েটার আমাকে চেতনা দেয়। থিয়েটারকে আমাকে যদি বারবার বলা হয় তুমি এইটাই করো, আর আমি ওটা না করতে পারি, তারপরে ঠিক যে কাজটা আমাকে স্কুলে যেভাবে আমি ব্যর্থ হই, থিয়েটার আমাকে সেভাবে ব্যর্থ করবে, সেখানে আমি কিচ্ছু শিখবো না। কাজে আমার যে গুণ, আমার যে ক্ষমতা, সেটা যদি আমাকে বাদ দিয়ে দেয় যে তুমি বাবু তোমার জন্য থিয়েটার, তাহলে কি হলো? তাহলে তো আমি সেই বাইরেই পড়ে রইলাম। কাজে সেক্ষেত্রে একটা বড় কথা হচ্ছে, এডুকেশন বলবো কি বলবো না, এটার জন্য প্রথম হচ্ছে যে আমার থিয়েটারে কি সেই সুযোগ আছে, যদি থাকে তাহলে অবশ্যই এটি খুব বড় একটি শিক্ষার জায়গা। এখন তো থিয়েটার পড়তে হয়, যারা শিক্ষকতা করছেন তাদের এখন থিয়েটারটা পড়তে হয়, আগে এটা ছিল না। এখন তো বিএডও করে দিয়েছে, যার জন্য এই যে থিয়েটারটা দিয়েছে, কেন দিয়েছে না, থিয়েটার একমাত্র জায়গা ওই যেগুলো প্রশ্ন করা। ওই যদি আমি বলি যে না তুমি এইটাই করো, সে তো বলতেই পারে আচ্ছা মানুষটা কি একটু ওই রকম হতে পারতো না, আচ্ছা সেখানটা তার যদি হাসি পায় না, আচ্ছা সে মুখটাকে কি এরকম একটু করতে পারতো না, তুমি যেটা বলছো সেটাই ঠিক, আমি যেটা বলছি সেটা ঠিক নয় কেন? তখন যেটা হতেই পারে যে তুই কেন ঠিক বলছিস সেটা আমাকে বোঝা। সমস্ত শিক্ষা একটা থিয়েটার থাকে। তুমি সাধারণ কবিতার মধ্যে তুমি 2 বিঘা জমিতে যাও, থিয়েটার আছে। তুমি এই যে আমি দেবতার গ্রাস থিয়েটার, একদম থিয়েটারের মধ্যে, ওইটা তো শিক্ষা। তুমি কুসংস্কার বলো, তুমি মানুষের যত কিছু আমাদের আবেগ বলো, যা কিছু তুমি থিয়েটার দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে পারো। এবং তার বেশি অন্য কিছুতে হতে পারে না। যদি কোনো বাচ্চাকে শেখাতে হয়, থিয়েটারটা খুব বড় জায়গা, ভীষণ বড় জায়গা। যদি তুমি দেখবে, বিশেষ করে যে সাইকোলজির কথা বলছিলাম, মনস্তত্ত্বে নাটকের ভীষণ বড় একটা ভূমিকা আছে। আমার সামনে ধরো আমি অসুস্থ এবং আমার সামনে যদি সেটাই প্লে করে দেখানো হয়, আমি রিয়াক্ট করে দিই, রিয়াক্ট করে দিতে পারি। এই যে আমি রিয়াক্ট করছি, এই রিয়াক্ট করার সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমি তার সাথে একাত্ম বোধ করছি। দর্শক রিয়াক্ট করে, কেঁদে ফেলে, হাততালি দিয়ে ওঠে, হাসে, রিয়াক্ট করে। রিয়াক্ট করার মানেই হলো যে সে তোমার সঙ্গে একাত্ম হচ্ছে। যখনই সে একাত্ম হচ্ছে তখন সে গ্রহণ করছে। কাজেই আমরা তাকেই শেখাতে পারি যে আমাকে গ্রহণ করতে পারে, আমি তাকে শেখাতে পারি আমি যাকে গ্রহণ করতে পারি। তা আমাদের মধ্যে দেওয়া নেওয়াই হয় না। আমার নাটকের হঠাৎ দরকার হলো, দেখ দেখ এই এই ছোট নাটক, আমার নাটক নামবে না, নিয়ে ধরে নিয়ে বেঁধে নিয়ে ওকে নিয়ে হবে, হ্যাঁ ওকেই হবে, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই এই এর বাইরে আমার থিয়েটার নেই। শুধু বসে আমরা যখন দরকার হয় খুব অনেক কথা বলি বটে, কিন্তু সত্যিই কি থিয়েটার করি সেইটা কতটা করতে পেরেছি জীবনে, কতটা বুঝতে পেরেছি। জীবন সায়ান্নে দাঁড়িয়ে মনে হয়েছে না কিছু করতে পারি, কিছুই না, না শেখাতে পেরেছি, না করতে পেরেছি, কিছুই না, নিজের করতে পারিনি, অন্যের করতে পারিনি। ফলে সেক্ষেত্রে আমাদের এই বোধটা খুব দরকার। এবং যদি সত্যিই কিছু বোধ আসে তবেই ওই যে বারবার বলি স্মরণটা খুব কাজে দেয়, তবেই স্মরণ করা সার্থক। এখানে আমার মনে হয় একটা সমস্যা, সেটা হচ্ছে যে থিয়েটার যেহেতু কালেকটিভ আর্ট, সকলকে মিলিতভাবে করতে হয় এবং জীবন জীবিকার একটা সমস্যা আছে। এবার সেই জীবন জীবিকার জায়গা থেকে যে সকলের একত্রিত হওয়া, এই একত্রিত হওয়ার জায়গায় একটা সমস্যা, ভীষণ বড় সমস্যা দেখা যায়। এইবার আপনি বলছেন, ঠিকই বলছেন যে সবাইকে নিতে হবে। এ ধরুন ওনার কথাটা নিয়ে আমি বলি, উনি যখন পড়াশুনোর জীবনে ছিলেন তখন ওনারও ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার,
তো ওনার ওই মাস্তুতো ভাই নিয়ে আসে ওনাকে থিয়েটারে, এবং তারপরে উনি থিয়েটারটাই বেছে নেন, এবং উনি সারা জীবন কষ্ট করেই করে গেছেন, মানে সংসারও চালিয়েছেন। ইভেন সংসার চালাতে গিয়ে ওনাকে পেশাগত থিয়েটারে ঢুকতে হয়েছে। হ্যাঁ, এবং সেটা নিয়েও তখনকার মানুষরা ওনাকে ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে। হ্যাঁ। তো সেটা উনি, মানে এটাও আমার বিস্ময় লাগে যে উনি ইচ্ছে করলেই স্বাভাবিক জীবনে থাকতে পারতেন, স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারতেন। সেই সমস্ত কিছু ছেড়ে দিয়ে কি নেশা, মানে কি এর লোভ বুঝি না, যে কেন থিয়েটার করতে এসেছি, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা, আজকের দিনে দাঁড়িয়ে মানে আমি আমাকে ধরেই বলছি যে এই জীবন জীবিকার তাগিদে যখন আমাকে ওই কাজ করতে হচ্ছে, সেই কাজটার পরে এসে আমি থিয়েটার করছি, তাহলে সত্যি কি ওনার মতো অভিনেত্রী বা অভিনেতা হওয়া সম্ভব? দিদি বলবেন।